আচ্ছা শিমুল, বাড়িতে এক আধবার আসলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আসতে পারিস তো বাড়িতে শিমুল। আমি আসলে একটা শপথ নিয়েছি ছোট বৌদি, আর সেই শপথ লক্ষ্য করে এগোচ্ছি। এখন যদি আমি তোমাদের বাড়ি যাই না, আমার পুরনো স্মৃতি সব মনে পড়বে, পুরনো কথা মনে পড়বে। আর সত্যি কথা বলতে কি, আমি আমার মনটাকে নিয়ে আর ভাগ বাটোয়ারা করতে চাই না। আর ছোট বৌদি, এই যে তোমাদের বাড়ি যাওয়ার কথা বলছো, ওখানে গেলে কি তোমার ভাসুর খুশি হবে? হবে না, পছন্দই করবে না। আর তাছাড়া ছোটদা ভাইও পছন্দ করবে না। আমি একা গেলে কখনোই সেটা ওরা ভালো চোখে দেখবে না। হ্যাঁ, একবেলার জন্য যদি বরকে নিয়ে যাই তাহলে খুব পছন্দ করবে, খুব ভালো লাগবে। একা গেলে তো আর ভালো লাগবে না। কিংবা এই যে আমার বরের সাথে আমার অশান্তি, সেটাও ওদের পছন্দ হবে না। মাগো, এখন কেমন আছিস শ্বশুর বাড়িতে? ভালো আছি, ভালো আছি মা। আর খারাপ থাকলেও এই যে আমার পাড়ার সব দিদিদের বৌদিদের দেখছো না, ওরা না আমার ভালো থাকার দায় নিয়েছে, জানো তো। আসলে মেয়েরা জানেন তো মাসিমা, এক সংসার থেকে অন্য সংসারে চলে যায়, তখন বাড়ির লোকজনদের সঙ্গে তেমন ভাবে যোগাযোগটাও থাকে না, যাতায়াতও সেরকম ভাবে হয় না। কিন্তু যাদের বাড়িতে যাচ্ছি তারা যদি একটু আপন করে নেয় না, তাহলে কিন্তু ঝড়ঝঞ্ঝাগুলো এতটা আসে না, সহজে সামলে ওঠা যায়। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটাই আর হয়ে ওঠে না। এই যে আমাদের শিমুল, ওর ওপর কি ঝড়ঝঞ্ঝা কম? সামলাচ্ছে, আমরা আছি পাশে এই অবধি। काकीमा, हम लोग किसी के जीवन में ही उतना सुख नहीं है। आपने तो देखा कि सुचरिता दीर की हालात হয়েছে, কি হয়ে গেছে ওর সাথে। और শিমুলের তো पहले से ही घर में प्रॉब्लम আছে। हाँ, ये सही बात है कि আমি काम করি, पर इसका मतलब ये नहीं कि আমার কোনো प्रॉब्लम नहीं। ये जो फंक्शन, गाना बजाना ये सब करी, ये सब देखे कि कम बात सुनते হয় বলুন তো। কিন্তু তোমরা যে এত ঝড় ঝাপটা, এত অশান্তি সামলে এটা চালিয়ে যাচ্ছ, এটাই তো অনেক। চালাতে তো হবেই মা, আমরা যেটা পারি সেটা নিয়ে তো এগিয়ে যাবই। এই যে আমাদের দল মনের কথা, এই মনের কথা দলটাকে না আমরা দেখবে অনেক এগিয়ে নিয়ে যাব মা। আমাদের রাজ্য জোড়া নাম হবে, সেই অপেক্ষাতেই আছি। মানুষ তো আশা নিয়েই বাঁচে, বল। হ্যাঁ শিমুল, দেখবি তোদের এই দলটা খুব নাম ডাক করবে, খুব বড় হবে। আর তার উপর তো আজকে আমরা এই শোটা দেখলাম, দারুণ হয়েছে শোটা। আচ্ছা বলছি কি, এবার না আমাদের বেরোতে হবে, নাহলে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, তারা তো আমারও আছে, মেয়েটাকে বাড়িতে রেখে এসেছি। আর আমি তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি, বেশি রাত হলে আবার আমার শ্বশুর বাড়ি থেকে ঢুকতে দেবে না বাড়িতে। চলো। কই দেখি দেখি বাবা, এখানে এত ভিড় কিসের? কি সিনেমা আর্টিস্ট এসছে নাকি এখানে? আমাদের একটু কথা বলার আছে, সরো। দিদি আসো তো, এসো। কাকিমা, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ওই আর কি, চলে যাচ্ছে কাকিমা। শুধু চলে যাচ্ছে না, তোমার তো একেবারে দৌড়চ্ছে, সেটা তো আমি বুঝতে পারছি। মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? শতদ্রুকে দেখছি না কোথাও, ও তো প্রোগ্রামের পর এলো না দেখা করতে। বিপাশা दी, ওর কত কাম আছে বলো তো আজকে। हाँ, खुद का ऑफिस का फंक्शन আছে, वो पेमेंट वगैरह लेके व्यस्त हुआ होगा। और वो तो बोले ही ছিল कि আমাদের थोड़ा वेट করতে, ও थोड़ा लेट হবে আসতে, है ना? শতদ্রু আসেনি, আমি এসেছি। অসুবিধা আছে কোনো? আমি শতদ্রুর মা। কাকিমা তুমি যে কি বলো না, মাঝে মধ্যে এমন কথা বলো, অসুবিধা কেন হতে যাবে? শোনো শিমুল, আমার কিন্তু ওই একটি মাত্র ছেলে, ওই ছেলের ওপর আমার অনেক আশা ভরসা। সেটাই তো স্বাভাবিক কাকিমা, আমি কি বাধা দিয়েছি নাকি?
তুমি হঠাৎ এসব কথা কেন বলছো? শোনো শিমুল, তুমি বাধা দিয়েছো কি দাওনি সেটা কিন্তু আমি জানি না, কিন্তু তোমার জন্য শতদ্রুকে থানায় কেন যেতে হয়েছিল? না না, আপনি ভুল করছেন, সেটা অন্য একটা ব্যাপার, পুরোপুরি আলাদা, শিমুলের জন্য না। আমার চোখে ধুলো দিয়ে কোনো লাভ নেই। আমি সব খবর টবর নিয়ে তবেই এখানে এসেছি। শোনো মেয়ে, তুমি তো বিয়ে করেছো, স্বামী ভালো হোক খারাপ হোক তাকে নিয়েই তুমি থাকবে। আমার ছেলেকে তোমার জীবনে জড়াচ্ছ কেন? তোমার কাছে আমি হাত জোর করছি, আমি আমার ছেলের বিয়ে ঠিক করছি। ওর জীবনটাতে তুমি আর থাবা বসিও না। এসব আপনি কি বলছেন কাকিমা? আপনার যদি নিজের ছেলেকে নিয়ে এত কিছুই বলার থাকে তাহলে আপনি আপনার ছেলেকে বলুন এই কথাগুলো। আপনি আপনার ছেলেকে কিছুই বলছেন না, অথচ শিমুলকে এসে যা নয় তাই করে অপমান করে যাচ্ছেন। এটা তো শিমুলের প্রাপ্য না, আর এটা আপনার অধিকারের মধ্যেও পড়ে না। আপনার ছেলে কিন্তু শিমুলকে বিয়ে করতে চায় কাকিমা। আমার ছেলে যদি ওকে বিয়ে করে আনে তাহলে মায়ের মুখ আর কোনো দিন দেখতে পাবে না। একটা বিবাহিত মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব? কি বলছেন তখন থেকে বলুন তো? আমার মেয়ে কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে যে তার স্বামী সংসার থাকতে সে আপনার ছেলেকে বিয়ে করবে? আর তাই যদি হতো তাহলে ওই বাড়িতে পড়ে থাকতো না এখনো। হ্যাঁ মানছি কাকিমা, শিমুলের সাথে ওর স্বামীর বনিবনা হচ্ছে না, কিন্তু তার মানে তো এই নয় যে ও আপনার ছেলেকে বিয়ে করতে চায়। আরে আজকালকার দিনে ছেলে মেয়েদের বন্ধুত্ব হতেই পারে। আর তাছাড়া কাকিমা, শিমুলের সঙ্গে শতদ্রুর বহুদিনের বন্ধুত্ব, ওরা একসাথে মেলামেশা করতেই পারে। তার মানে তো এই নয় কাকিমা যে শিমুল ওকে বিয়ে করতে চায়। আপনি এসব কি কথা বলছেন? তাই নাকি? তাহলে বলছো কোনো সম্পর্ক নেই? তাহলে আমার ছেলে বিয়েতে আপত্তি করছে কেন? अरे वो बात तो आप अपने लड़के से पूछिए ना। আপনার ছেলে বিয়ে করতে চাইছে না, তাহলে সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আর শতদ্রু যদি শিমুলকেই ভালোবাসে, শিমুলকেই বিয়ে করতে চায়, তাতে অসুবিধাটা কোথায় বলুন তো কাকিমা? আমরা তো ঠিক বুঝতে পারছি না। আপনার কি মনে হচ্ছে যে শিমুল আপনার ছেলের জন্য খুব অযোগ্য বৌমা হতে চলেছে? সেটা কিন্তু বোধহয় নয়। আর আজ না হয় শিমুলের বিয়ে হয়েছে, শিমুলের বিয়ের বহু আগে থেকেই যে ওরা দুজন দুজনকে ভালোবাসে এবং ওদের বন্ধুত্ব রয়েছে সেটা আপনি খুব ভালো করেই জানতেন কাকিমা। এই তো ঝুলি থেকে বেড়ালটা বেরোলো। আমি ঠিক জানতাম এই কথাগুলোই হবে এখানে। শোনো, সে আশায় একেবারে জলাঞ্জলি। আমি আমার ছেলের জন্য কোনো বিবাহিত সংসার ধর্ম করা মেয়েকে নিয়ে আসবো না। আর তাছাড়াও ওরা সমবয়সী, স্কুল কলেজের বন্ধু, তার সঙ্গে আবার বিয়ে কি? আমার সন্ধানে অনেক অনেক ভালো মেয়ে আছে যারা শতদ্রুকে বিয়ে করতে চায়। আমি ওইরকম কোনো ভালো মেয়ের সঙ্গে শতদ্রুর বিয়ে ঠিক করব। বেশ, আমি তোমাকে কথা দিলাম কাকিমা, তোমার ছেলের ব্যাপারে আমি আর মাথা ঘামাবো না। কিন্তু তারপর যদি তোমার ছেলে বিয়ে না করে সে ব্যাপারে কিন্তু তুমি আমাকে দোষ দিতে এসো না। বিপাশাদি, ওমা শতদ্রু, এ কি তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন? আমরা তো এখনই তোমার কথাই আলোচনা করছিলাম। সেটাই তো স্বাভাবিক, তাই না? কেন স্বাভাবিক? কেন তোমার এটাই বা কেন মনে হলো যে শুধুমাত্র তোমার কথাই হচ্ছিল? আসলে কালকে মা যা করেছে, তারপরে আমাকে নিয়ে কথা হবে না, সেটাই খুব অস্বাভাবিক। এখন তো বলতে গেলে সেটাই হট টপিক। अच्छा शतद्रु, कल तुमने शिमुल को फोन क्यों नहीं किया? কালকে মা যা করেছে, তারপরে ওকে ফোন করার মুখ ছিল না আমার। দেখো, তোমার মার দায়িত্ব আর তোমার নয় শতদ্রু, কিন্তু তুমি অন্তত শিমুলকে একটা ফোন করতে পারতে। পেটে সারা রাত ঘুমোতে পারলো কিনা, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারলো কিনা। বিপাশাদি, আমার না উপায় ছিল না। শেষ করো, মানে আমি সত্যি কথা বলতে কি নিজেকে তৈরি করছিলাম, ভাবছিলাম কি বলবো, কিভাবে বলবো। ইনফ্যাক্ট আমি জানতাম যে আজকে শিমুল তোমাদের বাড়িতে আসবে। ও যদি এখানে না আসতো আমি ওকে ডেকে পাঠাতাম। তুই আমাকে এতটাই টেক ইট ফর গ্রান্টেড মনে করিস?
যে তুই ডাকবি আর আমি অমনি চলে আসবো? বল। না না শিমুল, তুই আমার কথাটার ভুল মানে বার করছিস। আমি সেটা মিন করিনি, আমি ওই সেন্সে বলিনি। আমি বলেছি আমি তোকে ডেকে পাঠাতাম তোর সাথে কথা বলতে। দেখ, আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। আমি তো তোর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যেতে পারতাম না। তোর সাথে আর আমার কি কথা আছে শতদ্রু? শোন, আমি তোকে রিকোয়েস্ট করছি, মা কালকে যা করেছে সেই দায়টা তুই আমার ঘাড়ে চাপাস না প্লিজ। দেখ, মা যা বলেছে যা করেছে সেটা কমপ্লিটলি মায়ের ব্যাপার। আমি সেটা সমর্থন করিনি, আজও করিনি, এরপরেও করব। শোন, তোকে আমার একটাই কথা বলার আছে। ভালোই হয়েছে তুই এখানে এসেছিস, না হলে আমি কথাগুলো তোকে ফোন করেই বলতাম। শিমুল শোন, তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ এমন কোনো কথা বলিস না যাতে আমার মনোবলটা ভেঙে যায়। আমি আর 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 নেগেটিভ কথা শুনতে পারছি না শিমুল। আমি বললাম তো, মা যা করেছে করেছে, আর সেইভাবে দেখতে গেলে তো তোর শ্বশুরবাড়ির লোকজনও আমাকে নানান রকমভাবে অপমান করেছে, হ্যারাস করেছে। তাদের জন্য আমাকে থানা, পুলিশ, কোর্ট এই সব কিছু করতে হয়েছে, কিন্তু আমাদের এই সম্পর্কটা আর থাকবে না। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এত অশান্তি নিয়ে না কোনো সম্পর্ক থাকে না, কোনো সম্পর্কের ভবিষ্যৎ ভালো হয় না। আর আমি চাই না যে তুই যে একটা নতুন জীবন শুরু করবি তার ভবিষ্যৎ নষ্ট হোক। শিমুল, আমার ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে, তুই তোর কথা বল। আমি তো আমার কথাই তোকে বলে দিলাম, আর কি বলবো বল? আশীর্বাদ ছাড়া না কোনো সম্পর্ক ভালো হয় না, হতে পারে না। সেখানে আমরা কারোরই আশীর্বাদ পাচ্ছি না, বিশেষ করে তোর মায়ের। তার মানে আমার ভালোবাসার কোনো দাম নেই? দেখ, ভালোবাসা যদি থাকার থাকে না, এমনি থেকে যাবে। শোনো শতদ্রু, তুমি তোমার মায়ের এগেনস্টে দাঁড়িয়ে কি কিছু বলতে পারবে বা কিছু করতে পারবে সেটা আগে বলো, তাহলে না হয় আমরা প্রত্যেকে তোমাদের পাশে দাঁড়াবো। দেখো বিপাশাদি, আমার মা যদি এই সম্পর্ক না মেনে নেয় তাহলে অফকোর্স আমাকে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে। আমি চেষ্টা করেছিলাম, আমি ভেবেছিলাম যে মাকে আমি মানিয়ে নেব, মা এই সম্পর্ক মেনে নেবে, কিন্তু মা যা কাণ্ড ঘটালো তারপরে কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট বা কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। আর বিশেষ করে আমি চাই না শিমুল আবার অপমানিত হোক, সুতরাং আমি শিমুলকে নিয়ে বেরিয়ে আসবো। না, কখনো না, আমি সেটা কিছুতেই হতে দেব না। তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান, সেটা কখনো হতে পারে না শতদ্রু। তুই আমার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবি, সেটা কোনোদিন আমি মেনে নিতে পারবো না। তুই বেরোলেও আমি তোর সাথে বেরোবো না। এরকম তো কত হয়, তারপরে সবাই সবটা মানিয়ে নেয়। না রে, মানানোর কোনো জায়গাই নেই। আজ তোর মা পাবলিক প্লেসে আমাকে যেভাবে হিউমিলিয়েট করেছে, তারপর আমি কি করে মানিয়ে নিই বলতো? তুই মনে করছিস তো যে একদিন বিয়ে হবে ঠিক যেমন হয় আর কি, তারপরে তোর মা মানিয়ে নেবে সব, তারপর তুইও আমাকে বলবি মানিয়ে নিতে? না শতদ্রু, সেটা কিন্তু হবে না। আমি কিন্তু বিয়ের পর তোর মায়ের পায়ে পায়ে ঘুরঘুর করতে পারবো না। মানে তুই কি বলতে চাইছিস শিমুল? আমি বুঝতে পারছি না। আমি তো বলছি তোকে, আমি ভেবে দেখেছি শতদ্রু, এসব কারণেই না আমার তোর সঙ্গে যাওয়া উচিত নয়। আমি আমার জীবনে নতুন করে কোনো কমপ্লিকেশন ডেকে আনতে চাই না। মানে শিমুল তুই শোনো, তোমাকে যে কাগজটা সই করতে বলেছিলাম সই করা হয়েছে? অর্ডার করো না, রিকোয়েস্ট করেছিলে, পিটিশনে সাইন করে রেখে দিয়েছি। তোমা বলছিলাম যে আরেকবার ভেবে দেখলি হতো না? ও বৌমা, না না, তুমি ওর সঙ্গে থেকো নে, থাকতে হবে না ওর সঙ্গে, কিন্তু কিন্তু কি মা, এত তাড়াতাড়ি পিটিশনে সই করার কি আছে? কেন করবো না বলো তো? যার সাথে থাকি না তাকে শুধু শুধু আটকে কেন রাখবো? আচ্ছা মা, কি মনে হয় তোমার এই যে লাইফটা আমি কাটাচ্ছি,
এটা একজন নর্মাল বিবাহিত পুরুষের জীবন মনে হয়? তুমি তো এখন আমার কথা শুনবে না, ও তোমাকে এখন দেখাশোনা করে। ন্যাচারালি তুমি তোমার ছেলের কথা না শুনে যে বৌমা এতদিন ধরে এত অত্যাচার করেছে, এত অপমান করে গেছে, তার কথাই তো তুমি বেশি গুরুত্ব দেবে, তাই না? সই যখন করেই দিয়েছে, এরপর যা করতে হবে আমাকে বলো, আর যেখানে যাওয়ার কথা সেটাও আমাকে বলো, আমি আমার মতো করে চলে যাব। মেয়েটাকে ডিভোর্স না দিলে তো চলছিল না, কিছুতেই চলছিল না। ভালো মন্দ কিচ্ছুটি বোঝো না তুমি, ভালো মন্দের ফারাক বোঝো না। কাঁচ আর হিরে, হিরে তার মধ্যে ফারাক বোঝো না। মুখ্য ছেলে একটা, কাঁচ 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 তুলছে, হিরে ফেলে দিয়ে কাঁচ তুলে দিচ্ছে দুহাতে। পালা পালা হয়ে যাবে, সারা শরীর পালা পালা হয়ে যাবে বলে দিল। বাজে কথা বলো না মা, আমি একবার বলিনি যে আমি প্রিয়াকে বিয়ে করব। আমাকে বলছিস আমি প্রিয়াকে বিয়ে করবো? সবাই জানে রে, তোকে আলাদা বলতে হবে। বেশ পাকা কি করেছো, যা বুঝেছো তুমি ঠিক বুঝেছো একদম। তোমার কপালে তো ভালো মেয়ে সহ্য হয় না, তাই মেয়েটাকে একদম বিদায় করে ছাড়তে পারলে তুমি এখন বাঁচো। দাঁড়াও, যাকে বিয়ে করার জন্য একদম মুতে পড়ে লেগেছ না, সে যখন তোমার কপালে এসে জুটবে তখন তোমাকে বাদর নাচ নাচিয়ে ছাড়বে। আমি কি বলে দিলুম? থামলি তুই? না থামবো নেই, দেখে তোকে করিস। বুঝতে পেরেছি। দেখো মা, নিজের চোখে দেখো, এইসব হয়েছে কিন্তু তোমার এই বউয়ের প্রশ্রয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছে। এই বাড়িতে যা খারাপ হয়েছে না, সব আমি করেছি। কিন্তু তুমি তো ভালো লোক, তাহলে তুমি না ভালোটা করো। চিনতে পারেননি তো আমাকে? নিশ্চয়ই বলেনি তো আমার কথা। ও তো আমাকে খুব ভালো করেই চেনে। কি হলো, কে এসেছে আর এত হল্লা কিসের? বাহ, খুব ভালো। হ্যাঁ, এমনি সময় তো নিচে নামো না, টঙে বসে থাকো। এখন যে কথার আওয়াজ পেলে অমনি চলে এলে আর জিজ্ঞেস করছো কে এসেছে। হ্যাঁ আসি না, কিন্তু আসি না মানে যে আসবো না এমন কথা তো আমি কাউকে দিইনি, তাই কখনো দিই। আর তাছাড়া কি বলতো, বাড়িতে এরকম ঝামেলা ঝাঁটি হলে না সকলের খারাপ লাগে, আমারও লাগে। সুতরাং আমাকে জানতে তো হবে যে কে এসেছে, কেন এসেছে, জানতে হবে না? কি হয়েছে বলুন তো, মানে আপনি কে? আমি শতদ্রুর মা। কিন্তু কি ব্যাপার বলুন তো? এই যে বলছিলাম কি, আমাকে 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 আপনি যা যা কিছু বলার আছে আমাকে বলুন দেখি, আমাকে বলুন। দেখুন, আপনার ছেলের বউ যখন ফাংশন করতে গিয়েছিল আমার ছেলের অফিসে, আমি কিন্তু তখনই তাকে সাবধান করে দিয়েছিলাম। বারবার বলে দিয়েছিলাম আমার সংসার যেন নষ্ট করতে না আসে, আমার ছেলেটা যেন মাথা না খায়। কিন্তু আপনার বৌমা কিচ্ছু শোনেনি। আচ্ছা, ও একটা বিবাহিত মেয়ে, ওর লজ্জা করে না? ওর স্বামীকে? আমি ওর স্বামী। বলুন কি হয়েছে? কি হয়েছে তুমি বোঝো না? তোমার বউ কি কীর্তিকলাপ করে বেড়াচ্ছে সে ব্যাপারে তো দেখছি তোমার কোনো হেলদোলই নেই। বাড়ি বই আসতে হলো কেন আমায়? আমি একে শাসন করেছিলাম বলে আমার ছেলে এখন বিদ্রোহ করছে। আর এই মেয়ে উস্কাচ্ছে সব দিক থেকে। সমস্ত বুঝতে পেরেছি আমি। এখন আমার ছেলে বলছে সংসার ছেড়ে দেবে, সে বাড়ি থেকে চলে যাবে। কাকিমা, তোমার ছেলে কি বলছে বলছে না তার দায় কিন্তু আমার নয়। তোমাকে আমি হাত জোর করে বলছি কাকিমা, তুমি প্লিজ এখান থেকে যাও। এসব কথা এখানে বলে না কোনো লাভ হবে না। ঠিক কথা বলেছিস। তখন থেকে আমি দেখতে পাচ্ছি এই বুড়ি আমার বাড়িতে বয়ে এসে কটকট কটকট করে কথা শুনিয়ে যাচ্ছে। আমাকে ভালো মানুষের ছেলেকে বাড়িতে ডেকে এনেছিলাম নাকি? হ্যাঁ, বেশি এখন ভালো মানুষের মা সাজা হচ্ছে। আমার বাড়ি বয়ে এসে আমার বউকে বাজে বাজে কথা বলছি। তোমার ছেলে কি করছো খোকা, যে কিছু বোঝে না? তোমার ছেলেকে কি শাসন করোগে চাও? আমার বউকে শাসন করতে আমার বউকে করেছে শুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই থাম, আমি বলছি। বলি ও কি কথা? আপনার এত সাহস কি করে হয় বলুন দেখিনি?
আপনি বাড়ি বয়ে এসেছেন এই সমস্ত কথা বলতে। তাতে কি হয়েছে বলো তো? তাও তো শতদ্রুর মা এসে যাচ্ছে তাই শুনিয়ে গেল, অনেক অপমান করলো, আমার শ্বশুর বাড়ি বলে মানলই না। ভাবতে পারছো একটা মানুষ কোন জায়গায় পৌঁছলে এইভাবে কারোর বাড়ি ছুটে আসতে পারে, তাকে অপমান করতে পারে। আমরাই আসলে কিছু করতে পারি না, আমাদের ভদ্রতাতে আটকায়। কিন্তু দেখো বাকিরা কিন্তু সবাই সবকিছুই করতে পারে, তাদের ভদ্রতাতে আটকায় না। এখন দেখছি এই ভদ্রতাটাই আমাদের কাল হয়েছে। পরাগ তো এখনো আসেনি, ও যতক্ষণ না আসে ততক্ষণ বরঞ্চ আমরা এখানেই দাঁড়াই। শিমুল, আজ তোমার মাইকের কাউকে বলতে পারতে তো। জানোই তো যে আমি আমার বাপের বাড়ির লোককে ডাকতে চাই না। আমি সত্যিই চাই না আমার বাপের বাড়ির লোক এই বিষয়ে থাকুক। এমনিতে সেদিনকে ছোট বৌদি আর মা যা সব শুনে গেছে, হ্যাঁ ছোট বৌদি হয়তো বিশ্বাস করেনি, কিন্তু মায়ের তো মনে হতেই পারে বলো যে আমার মেয়ে নিশ্চয়ই কিছু করেছে, তাই কেউ এতগুলো কথা শুনিয়ে গেল। আর মা তো জানতো যে শতদ্রুর সাথে আমার একটা সম্পর্ক ছিল। আর যদি বলতাম আমি আমার মাকে যে আমি ডিভোর্সের দিকে এগোচ্ছি, কি হতো? মা তো সেই আমাকে বলতো মানিয়ে নে মানিয়ে নে। প্রথম থেকে তো একই কথা বলে আসছে যে মানিয়ে নিয়ে সংসারটা কর। একবারও বোঝার চেষ্টা করেনি, জানো তো। আমি যখন বলছি যে আমি মানাতে পারছি না, আমার কাছে সবটা অসহ্য হয়ে উঠেছে, তখন আমার বাপের বাড়ি চলে যাওয়া উচিত, ওটাই আমার জায়গা। কিন্তু না, কোনোদিনও বোঝার চেষ্টা করেনি। কি দরকার বলো ওদের এসব কথা বলে? কোনো দরকার নেই তো। যা বলেছিস বেশ করেছিস। তো শাশুড়ি তো আবার মাঝে মাঝেই পাল্টি খান। হ্যাঁ রে, এই যে ওরা এসে এত কথা বলে গেল বাড়িতে, তার রিয়াকশন কি? কি আর রিয়াকশন হবে, ও যা হওয়ার হয়েছে। যাই হোক, বলছি শোনো না, একটা ভালো ছেলে দেখো না গো। কার জন্য? আমি নিশ্চয়ই আমার জন্য বলছি না, এটা বুঝতে পারছো। না না, কার জন্য বলছিস বল, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। পুতুলদির জন্য। শিমুল বাদ। ওই দেখ দেখ, ওই দেখ পরাগরা আসছে। বাবা আসছে দেখো, একা আবার না, সঙ্গে ভাই, ভাইয়ের বউ, আরেকজনকেও নিয়ে আসছে। বারে, তোমরা আমার সাথে আসতে পারো, ওই বা একা আসতে যাবে কেন বলো? ওর ভাই আছে, ভাইয়ের বউ আছে, সবাইকে নিয়ে এসেছে, সবাই তো শুভাকাঙ্ক্ষী। মানতে পারলাম না রে। ডিভোর্স হবে দুটো মানুষের মধ্যে, তারা একই বাড়ি থেকে আসছে, কোথায় একসঙ্গে চলে আসবে, তাহলে প্রসেসটা করে মিটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। তা না, ওরা তোর সঙ্গে আসতে পারলো না, তুই একা চলে। আমি নিজেই আসতে চাইনি, আমি বলেছিলাম যে আমি একাই চলে আসতে পারবো। যার সাথে সমস্ত পথ চলা বন্ধ হয়ে গেছে, তার সাথে এইটুকু পথই বা চলতে যাব কেন বলো? দরকার নেই তো। আর তাছাড়া তোমরা তো ছিলে আমার পাশে। এই দেখ দাদা, ওই যে গ্যাং অফ ফোর চলে এসছে। আসুক না, আমাদের কি? কি জানি কি উপদেশ দিচ্ছে আবার। এই শৈশব করবে তো ঠিকঠাক করে। পরাগদা, আমি কিন্তু এবার খুব অপ্রস্তুত হয়ে যাচ্ছি বাড়ির লোকের কাছে। বাড়ির লোক এবার বলতে শুরু করেছে, ওরা কিন্তু আর অপেক্ষা করবে না। আরে অপেক্ষা করার কথা আসছে না, আজকে যা হওয়ার সেটা হয়ে যাবে। আর তাছাড়া ও যখন একবার বলে দিয়েছে, তখন আর যাই বলুক না কেন ও নিজের জায়গা থেকে কিন্তু সরবে। বাবা, তো দেখছি ওর প্রতি বেশ ভালোই উচ্চ ধারণা আছে। এই কি মুশকিল, উচ্চ ধারণা নিচ ধারণার কথা আসছে না, ব্যাপারটা বুঝতে পারছিস না? ওর একটা পিছু টান আছে, পিছু টান আছে বলেই কিন্তু ও ওই ডিভোর্সটা করে দিয়েছে। দেখে শিবু, মন খারাপ করিস না কিন্তু। দুধ, কি যে বলো, কার জন্য মন খারাপ করব? ওই ছেলেটার জন্য যে কিনা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। না গো, কোনো মন খারাপই নেই আমার। সত্যি ভাবতে পারিনি যে পরাগটা এত বাজে ছেলে। সব ওই ভাই আর ভাইয়ের বউয়ের কল, বুঝলে সুচরিতা দি? পরাগটা তো নিজের মাথার কোনো বুদ্ধি নেই। অন্য ওকে যা বোঝাবে ও সেটাতেই বুঝবে, অন্যের বুদ্ধিতেও পড়বেই পড়বে, আগাগোড়াই তো দেখছি।
বিপাশাদি, আমার না এগুলো এক্সকিউজ মনে হয়। কারোর কথায় এইভাবে নিজের বউকে কেউ মেরে ফেলার চেষ্টা করতে পারে? সে আর যাই হোক, আমার কাছে সে ভালো লোক নয়। তা ঠিকই বলেছিস। বুঝবে, যে মেয়ে ঘরে আসছে না ঠিক বুঝতে পারবে। বুঝুক না বুঝুক তাতে আমার কি বলতো? আমার না সত্যি এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তবে কে জানে, ওদের মধ্যে হয়তো ভালো করে বনিবনাও হতে পারে। তার থেকে বরং স্যার উনি যেটা চাইছেন সেটাই হোক। স্যার, উনি যদি 6 মাস সময় চান, আমারও 6 মাস সময় দিতে কোনো আপত্তি নেই। তাতে যদি ওনারা আমার ওপর একটু অভিযোগ কমে আর কি। জিজ্ঞেস করুন ওনাকে উনি কি চান। না না প্লিজ স্যার, স্যার আমি আর কোনো অনুগ্রহ চাই না কারো কাছ থেকে। আমার ভেতরে কষ্টটা হচ্ছিল সেইটা আমি থাকতে না পেরে প্রকাশ করে ফেলেছি স্যার আপনার কাছে। স্যার, অনেকটা সময় তো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের না হয় 6 মাস সময় দিন, না হলে ডিভোর্সটা এখনই হয়ে যাক। এর মাঝামাঝি তো আর কিছু না। উনি তো শেষ পর্যন্ত রাজি হলেন, এখন কিন্তু আপনি ব্যাক আউট করছেন। স্যার আমি কেন ব্যাক আউটটা করছি সেটা যদি আমি আপনাকে বলে বোঝাতে পারতাম স্যার, এর ফলে যে অশান্তিগুলো ঘটবে আমি আর সেগুলো নিতে পারবো না। আমি জানি আমি কিচ্ছু করব না, অথচ আমাকে ফাঁসিয়ে দেবে। আমি কিচ্ছু করব না, অথচ আমাকে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিয়ে দেবে স্যার, জানি। তারপরে আমার স্কুলে যাবে, আমার স্কুলে কি আমার হেডমাস্টার মশাই কেউ, এসব তো আগে হয়ে গেছে স্যার, সব করে কোনো লাভ হবে না। তার থেকে যেটা হচ্ছে সেটাই হোক, জোর করে তো কাউকে আটকে রাখা যায় না স্যার, আমি চাই না সেটা। শিমুল, একটা বছর আগে যখন বিয়েতে রাজি হয়েছিলি বা বিয়ের পরে যখন এ পাড়ায় এলি, তখন তুই ভেবেছিলি 1 বছর পর তোকে এই দিনটা দেখতে হবে? কোনো মেয়ে ভাবে না শিমুল, কোনো মেয়ে ভাবে না। যতই সংসারে অশান্তি থাক, ঝগড়াঝাটি হোক, কোনো মেয়ে শেষ পর্যন্ত ভাঙন আসুক এটা চায় না রে। वैसे की बोल लो शिमुल, मतलब जज ने तो रिकॉन्सिलिएशन के लिए पूछा होगा और उसने मना कर दिया होगा, है ना? না। তাহলে কি বললো তাহলে? প্রচন্ড কান্নাকাটি করছিল। বাবা, শেষ মুহূর্তে একেবারে অপরাধবোধ উথলে উঠছে। তাই হবে। वैसे वो रोना धोना देख के जज की बोल लो। দেখো, যা যার কি বলবে, ওনার তো সেই অর্থে কিছু বলার থাকে না। ঠাড়ে ঠোরে এটাই বোঝালো যে আমারই দোষ, পরাগ রিকনসিলিয়েশন চাইছে, আমি চাইছি না। তাও আমি পরে বলেছি জানো তো, যে ও যখন এত চাইছে তাহলে ঠিক আছে, আমি একবার ট্রাই করি। আমি এমনিই বলে দেখলাম যে কি হয়। আমি বলেছি যে 6 মাস তো সময় পাওয়া যায়, তাহলে এই 6 মাস সময় নিই, যদি ঠিক হয়ে যায় তো হবে, না হলে ওই আর কি ডিভোর্স হয়ে যাবে। তবে এটা শুনে পরাগ আবার কি বললো জানো? এটা শুনে বললো যে না, আমার যখন ওর সাথে কোনো ঠিকঠাক সম্পর্কই নেই, যখন মন থেকে আমি ওর কাছ থেকে এতটা দূরে, তখন আর কিসের জন্য আর সময় নেবে। এটাও বলেছে যে বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক আমার এখনো আছে, তাই এই সেপারেশন। যাক গে, তাহলে তো আর কোনো অসুবিধা রইলো না, তোমরা খুব শিগগিরই বিয়েটা করে ফেলতে পারবে। আর যদি ওর কথা বলি, তাহলে ওর তো আর কোনো গতি নেই, সেই তো ওকে আমাদের বাড়িতে গিয়েই উঠতে হবে। তখন দেখবো তোদের বিয়ে দেখে ওর চোখ মুখের অবস্থা কিরকম হয়। ওই মেয়েটা চোখ মুখের অবস্থা ও কেন দেখতে যাবে? আরে বাবা, সব মাথায় নিস না তো, আমি এমনি বল, ও তো বুঝতে পারবে তখন হাড়ে হাড়ে, তাই না? ও বোঝেনি বলে তোমরা কি কষ্ট পাচ্ছ? আরে ধুর বাবা, ওর সঙ্গে আমাদের কোনোদিন বনেছে নাকি? ডে 1 থেকে, প্রথম দিন থেকেই সংসারটা ও হাতে করতে চেয়েছে।
আমার মাকে হাতে করেছে, আমার দিদিকে হাতে করেছে। সে আমার দিদির প্রতি কি দরদ, দরদ একেবারে উতলে উঠছে। আর ও ভেবেছিল আমার দিদি তো কিছু বুঝতে পারবে না আবদামে, তাই টাকাগুলো বকলমে ওর নামেই থাকবে। আর শোন দাদা, আমি তোকে বলছি ও কিন্তু এতটাও সোজা মেয়ে নয়। ও যে কেমন মানুষ সেটা আমার থেকে ভালো আর কে জানে বল। যাই হোক, এখন এসব কথা বলে লাভ নেই। ফাইনালি ডিভোর্সটা তো হয়ে গেল। হ্যাঁ, মানে কাগজপত্রটা এখনো দেয়নি, 2-3 দিন পরে দিয়ে দেবে, কিন্তু অফিসিয়ালি ডিভোর্সটা কিন্তু হয়ে গেছে। ওই দেখো, এখানে সেলিব্রেট করছে সব বন্ধুরা মিলে। বোঝো পরাগদা, বোঝো, নিজের চোখে দেখে নাও তোমার এক্স ওয়াইফের কি অবস্থা। আই এম শিওর এখানে শতদ্রু আসবে, তোমরা আমার কথা মিলিয়ে নিও। আরে ওর যা ইচ্ছে সেটা করুক না, তোর তাতে কি? তুই আর মাথা ঘামাস না তো, যেটা ইচ্ছে হচ্ছে সেটা করতে দে। সে আমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার দাদার তো দুঃখ হতেই পারে, তার তো মনে হতেই পারে আমি তার জীবনে এসে তার সংসার ভেঙে দিচ্ছি। সেটা যাতে না মনে হয় তাই আমি প্রমাণটা দিয়ে দিলাম। কি মুশকিল, আমার দুঃখ থাকতে যাবে কেন? দেখো, আমরা কিন্তু ডে 1 থেকেই ওকে জানি, আমরা চিনি। সেই জন্য আমরা জানতাম যে ওর সঙ্গে দাদার এই সম্পর্কটা টিকবে না, আর ঠিক তাই হলো। কিন্তু কি পরাগ, সবার সঙ্গে সেলিব্রেট করতে এসছো? এই একই প্রশ্ন বোধহয় আমিও করতে পারি। হ্যাঁ, আমরা তো সেলিব্রেট করতে এসছি। ও মা, আমরা সত্যিই সবাই মিলে শিমুলকে নিয়ে সেলিব্রেট করতে এসছি। শিমুলের একটা মুক্তির দিন, এত আনন্দের একটা দিন, তাতে শিমুলকে নিয়ে একটু সেলিব্রেট করবো না, সেটা কি কখনো হয়? ও কি যেন শুনলাম, তুমি নাকি জাজের কাছে গিয়ে আবার কান্নাকাটি করেছো, কেন? কান্নাকাটি? আমি? কোন দুঃখে? যা বাবা, শুনলাম তাই বললাম, তুমি কান্নাকাটি করেছো। শিমুলই বললো। শিমুল কি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে নাকি? সেরকম মেয়ে তো শিমুল নয় পড়া। তা যেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে সেটা হলো, ওখানে গিয়ে জাজের সামনে কান্নাকাটি করেছো, শিমুলকে আটকে রাখতে চেয়েছো, আবার এখানে নিজের গার্লফ্রেন্ড নিয়ে চলে এসেছো সেলিব্রেট করতে, দুটো মিলছে না তো। তাই যাকে, এই যে পলাশ, তোমার দাদা জাজের কাছে গিয়ে কান্নাকাটি করেছে, আর কি কি বলেছে জানো? না, আসলে আমি জানি না গো। আমার জেনে সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই। সব বাজে বাজে কথা না, আমি কান দিই। দেখো, এখন যদি কেউ এসব কথা বলে শান্তি পায় তাহলে পেতেই পারে, যদি কারোর ইগো স্যাটিসফাইড হয় তাহলে হতেই পারে। তাই বলে তো আর সবাই সেই জিনিসটাকে মেনে নিতে পারে না, তাই না? খুব দেরি নেই সেই দিনটা আসতে। সেদিন তুমি বুঝতে পারবে শিমুল তোমার জীবনে কি ছিল। আর একটা কথা কি বলতো, যা হয়েছে সেটা একদিকে ভালোর জন্যই হয়েছে। এই যে প্রিয়াঙ্কার মতো একটা মেয়ে তোমাদের জীবনে, তোমাদের পরিবারে খুব দরকার ছিল। এইবার তুমি বুঝতে পারবে যে শিমুল কি ছিল, শিমুল তোমার জীবনে কতটা, ঠিক বুঝতে পারবে। আপনি কিন্তু একদম চুপ। শিমুল, আমার সাথে সব না, একদম একদম না। আমাকে শিমুল পাওনি তুমি, যে তুমি বলবে আর আমি মুখ বুজে শুনে নেব। আমি ওপাড়ার মেয়ে, ওপাড়ার বউ, তাই তুমি আজ যার সঙ্গে যেরকম খুশি ভাবে কথা বলো, আমার সঙ্গে কথা বলার সময় খুব বুঝে শুনে কথা বলবে, সমঝে কথা বলবে। তোমার ধুনধুনি নাড়িয়ে দেবো আমি, জানো? কি করে কি করতে হয় না আমি খুব ভালো করে জানি। ও পাড়ায় ঢোকা আমি তোমার বন্ধ করে দেবো। তোমার ভাবি বর, তোমার ভাবি দেওর, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমার পিছনে তাই জন্য লাগতে এসো না একদম। আর হ্যাঁ, একই কথা শিমুলের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যেটা আমার নিজের জন্য করতে পারি সেটা শিমুলের জন্যও কিন্তু করতে পারি। তাই খুব বুঝে শুনে, খুব সমঝে। আসছি পড়া।
এই প্রশ্নের উত্তর তো মা আপনাকে দিতে পারবে না, এটা তো আমার ইচ্ছের ব্যাপার। তাই এটা যদি আপনাকে জানতে হয় আমাকেই জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আমি এই বাড়িতেই থাকবো। বিয়ের সময় এত কাজ মা একা ম্যানেজ করতে পারবে না। আর এই বাড়ির যে ছোট বউ, সে তো চাকরি করে, সে বাড়ির কোনো কাজ করে না। আর আমার ননদকে দেখেই তো বুঝতে পারছেন, তাকেও দেখে রাখতে হয়। আমি থাকবো এ বাড়িতে, বিয়ে সমস্ত কাজকর্ম আমি করব, ওদের পাশেও থাকবো। যতদিন না অবধি আমি ওদের কোনো ভালো ব্যবস্থা করে যেতে পারছি, ঠিকঠাক ব্যবস্থা করতে পারছি, ততদিন অবধি এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। না, বলছি তাই। আসলে দেখো, সমাজ সংসার লোকজন বলেও তো একটা কথা আছে না, তারা তো নানান কথা বলবে। তাহলে কাকিমা আপনিই ভেবে দেখুন আপনি ঠিক কি করবেন। এই সমাজে যেরকম আপনার মেয়েকে কথা শুনতে হবে, তেমন তো আমাকেও শুনতে হবে। যেমন আপনার মেয়েকে শুনতে হবে যে কোন বাড়িতে বিয়ে হচ্ছে, কোন বাড়ির বউ হয়ে যাচ্ছ তুমি, যেই বাড়িতে তার আগের বউ এখনো থাকে। তেমন আমাকেও শুনতে হবে স্বামী আবার বিয়ে করছে আর সেই বিয়ের কাজকর্ম তুমি করছো। তবে আমার না কোনো অসুবিধা নেই, আমার তো এই মানুষটার ওপর কোনো অনুভূতি নেই, তাই তার বিয়ের সমস্ত কাজকর্ম আমি করতে পারবো। তবে যদি মা আমাকে অ্যালাউ করে। মা, কি হচ্ছেটা কি? এই সমস্ত কি কথা বলছো? আর বলো না, আমি আর নিতে পারছি না মা, আর বলো না, আর কিছু বলতে হবে না। ঠিক আছে না, তুমি কথা বল, আমি চা করে নিয়ে আসছি। দিদি, দিদি শুনলাম। হ্যাঁ রে ছোট, ওই প্রিয়া নাকি সে তো তার মাকে নিয়ে হাজির হয়েছে বিয়ের কথা বলবে বলে, বুঝলি? পরে যখন বাড়িতেই আছে তাকে ডেকে পাঠানো হোক। যা কিছু কথাবার্তা আমি বলে দিলাম কিন্তু ছোট, সব যেন আজই শেষ হয়ে যায়, আজই যেন পাকাপাকি যা কিছু হওয়ার হয়ে যায়। আর এই যে প্রিয়া নাকি, শোনো, তোমার বিয়েতে না আমি কিছুতেই থাকতুম না, কিছুতেই না, যদি না আমার বড় বৌমা আমায় বলতো যে না মা, আপনাকে থাকতেই হবে, আপনাকে দাঁড়িয়ে থেকে আপনার ছেলের বিয়ে দিতে হবে। তার কথা তো আমি ফেলতে পারি না, তাই আমাকে করতেই হবে অগত্যা, নইলে আমি থাকতুম না। কি আশ্চর্য, এখনো আপনি ওকে বড় বৌমা বলে যাচ্ছেন? এখন তো আর আপনার বড় বৌমা নেই, আপনার ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল ওর, তাই ও আপনার বড় বৌমা হয়েছিল। কিন্তু এখন তো আর আপনার বড় ছেলের সঙ্গে কোনো সম্পর্কই নেই। বাপরে 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 বাপ, কি ভুলই করে ফেললুম গো। প্লিজ এরকম করবেন না, সবাই মিলে বাড়ি চলে গেলে হবে বলুন। কাকিমা তুমি বসো না। চুপ করছো পড়া, আমাকে না তোকে বসতে বলতে হবে না, আমি এই বাড়ির অতিথি নই। বাহ, আশ্চর্য ব্যাপার, তোমরা তো সবাই দেখছি আমার ওপরেই মেজাজ দেখাচ্ছ। বললাম না, শুধু স্কুলের মাস্টারিটাই করতে শিখেছে, কিন্তু মাস্টারি করার জন্য যা যা লাগে, বিদ্যে বুদ্ধি জ্ঞান বিবেক বিবেচনা, কিচ্ছুটি নেই, কিচ্ছুটি নেই। শোনো মা, তোমার একটা কথা বলি, যেটা সত্যি, যেটা দিনের আলোর মতো সত্যি, সেটাকে না সহজভাবে মেনে নেওয়াটা একটা শিক্ষা। সেটা তোমরা মেনে নিতে পারছো না, যেটা সহজ, যেটা বাস্তব, সেটাকে তোমরা এখনো মেনে নিতে পারছো না, সেটা তো আমার কিছু করার নেই। তোমরা অন্ধ হয়ে বসে আছো, তোমরা শুধু একটা দিকই দেখছো, উল্টো দিকটা তো দেখছো না। আমি চাইলে সারা জীবন এই বাড়িতে থেকে যেতে পারি, আর আমাকে এ বাড়িতে কিন্তু সসম্মানে থাকতে দিতে হবে। আর সেটা যদি ও না করে, ও যদি নিয়মগুলো ভায়োলেট করে, তাহলে আমিও চাইলে কিন্তু নিয়মগুলো ভায়োলেট করতে পারি একেবারে। আমি কিন্তু আর মুখ বুজে সবকিছু সহ্য করব না। আমরা একে অপরকে এখন শুধুই মাত্র চিনি, পরিচিত মানুষের মতোই আমাদের সম্পর্ক থাকবে, এর বাইরে কিন্তু আর কিচ্ছু না। আমাদের দুজনেরই কর্তব্য একে অপরকে সম্মান করে চলা। আর আমার তো একটা শিক্ষা আছে, বিবেক বলেও একটা ব্যাপার আছে, তাই এই বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সব রকমের সহযোগিতা আমি করব, সব কাজকর্ম করব, এমনকি পরাগ ব্যানার্জির বিয়েতেও আমি সব কাজ করব। কিন্তু তার বিনিময়ে পরাগ ব্যানার্জি যদি মনে করে যে আমাকে অসম্মান করবে, আমার সাথে খারাপ ব্যবহার করবে,
তাহলে তার দাম কিন্তু তাকে দিতে হবে মা, বলে দিও তোমার ছেলেকে। আর আশা করি আমার এখানে যা কাজ করার ছিল সব কাজই শেষ হয়ে গেছে। চা মিষ্টি সবই তো আমি দিয়ে দিয়েছি। তাহলে আমি এখন এখান থেকে আসি, কারণ আমার খুব মনে হচ্ছে জানো তো যে আমি এখানে আছি বলেই তোমরা ভালো করে কথা বলতে পারছো না, তোমাদের মনে সংকোচ হচ্ছে। তাই বলছি যে আমি এখন এখান থেকে যাই। আর একটা কথা বলি মা, আমি মনে করি যে শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। তাই দেরি করো না, বিয়ের দিন যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে ফেলো। আর মা, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো এই বিয়ে তুমি নিজে দাঁড়িয়ে থেকে দেবে, তাই সেই কথা থেকে সরে এসো। দেখ দেখ দেখতে দেখতে রাতে ন্যাব নেওয়া হয়ে যাবি একদম। মা, তুমি তোমার মেয়েকে শাসন করো না কেন গো? এই শোনো, আমার মেয়ে না এরকমই, সে চেলোটা কাল এরকমই। বলি তুমি এখানে আসো কেন গো বারবার? তুমি তোমার জায়গায় থাকতে পারো না? আমি এখানে আছি কারণ তোমার দুই ছেলেই বলেছে এই কাজটা না কোনো বিভেদ বিচ্ছেদ প্রকাশ না করে আমাদের করে ফেলতে হবে। আরে বাবা, প্রিয়াদের বাড়ির লোকজন আসবে, তারা এবারে নতুন কুটুম। কার সাথে কথা বলতে আসবে তারা মা? তোমার সঙ্গে কথা বলতে আসবে, আমাদের সঙ্গে কথা বলতে আসবে। এই কটা দিন একটু মনোমালিন্য না করে আমরা কাজটাকে উতরে দিতে পারি না? আর তাছাড়া মা, আমার কি মনে হয় জানো তো, তুমি না দুই দুই ব্যবহার করছো। দেখো, তোমার বড় ছেলের বিয়ে, সেটা তোমাকে মাথায় রাখতেই হবে। আর দেখো, তুমি তোমার বড় ছেলের জন্য দেবাড়ির বড় বউ নিজে পছন্দ মতো আনতেই পারো, কিন্তু তাকে তো দাদার পছন্দ হতে হবে না? আর পছন্দ হওয়ার জন্য তাকে আগে যোগ্য হতে হবে। হ্যাঁ প্রতীক্ষা, এই কথাটা তুমি একদম ঠিক বললে। বিয়ের প্রথম দিন থেকেই না তোমার পরাগদাকে আমার একদম পছন্দ নয়, কারণ তাকে আমার কোনোদিনই নিজের যোগ্য বলে মনে হয়নি। আমার তাকে যোগ্য বলে মনে হয়নি। তুমি কথাটা বললে ঠিকই, কিন্তু একটু উল্টো করে বললে আর কি। তোমার তো আসলে অতটা বুদ্ধি নেই, তাই এই কথাটা বলছো। যাক, তুমি ওপর থেকে নিচে নেমে এসেছো এটাই মাকে বলতে, যাতে মা কাল আশীর্বাদে থাকে। থাকবে মা, কাল আশীর্বাদে থাকবে, তবে তোমাদের কথায় নয়। আমি বলেছি বলে মা থাকবে, আমিও থাকবো। বাড়িতে এত বড় একটা দারুণ যোগ্য কাজ হতে চলেছে, সেখানে তো আমি থাকবোই। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আর তাতে যদি প্রিয়ার বাড়ির লোকেদের অস্বস্তি হয়, আমার তো কিছু করার নেই বলো, কারণ আমার কোনো অস্বস্তি হচ্ছে না। তাড়াহুড়ো করে ডিভোর্স করলো পরাগ, ডিভোর্সের সার্টিফিকেটও পেলো না, তার মধ্যেই দেখো কেমন তোড়জোড় শুরু করে দিল বিয়ের, ঘটা করে আশীর্বাদ করছে। সেখানে যদি ওদের কোনো লজ্জা না হয়, তাহলে আমার কেন লজ্জা হবে বলো? যাই হোক, অনেক হয়েছে, যাও এবার ওপরে চলে যাও। তুমি তো কোনো কাজকর্ম করতে পারো না, তার থেকে যাও গিয়ে দোতলায় বসে থাকো, আমরাই সবাই মিলে সামলে দেবো তোমার দাদা ভাইয়ের বিয়ে। এসো, যাও যাও যাও। যা এখান থেকে, ভাগ। মায়ের কথা অনুযায়ী তুই আমার সাথে যোগাযোগ রাখছিস না, মানে মা বলেছে বলে? হ্যাঁ, তোর মায়ের কথা। এই কথার কোনো জাস্টিফিকেশন আছে বলো তো? দেখ, আফটার অল উনি তোর মা, তোর বাবা নেই, তোর মা আছে। আর আমি এটাও জানি যে তুই তোর মাকে ছেড়ে কোনোদিনও চলে আসতে পারবি না। আমি বলছি তো, দরকার হলে আমি মায়ের সাথে থাকবো না। দেখ, সেটা তো হতে পারে না। একটা মেয়ের জন্য তুই তোর মাকে ছেড়ে চলে আসবি, সেটা তো আমি মেনে নেব না। তোর উচিত তোর মায়ের সাথেই থাকা। শোন, আমি কি করব না করব সেটা তুই ঠিক করে দিবি। দেখ, আমি যখন তোর সাথে থাকবো তখন তো আমাকেই দেখতে হবে, আর আমার চোখের সামনে তুই স্বার্থপর হয়ে উঠবি, সেটা আমি দেখতে পারবো। ফ্যান্টাস্টিক। তা তুই যখন এত কিছু বুঝিস, তখন তুই আমার মার সাথে এসে থাক, আমরা একসাথে থাকবো। প্রথম প্রথম ঝামেলা হবে, তোর আগের শ্বশুর বাড়িতেও তাই হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। না, ঠিক হবে না, এই ক্ষেত্রে ঠিক হবে না। তোর মা আমাকে কোনোদিনও মেনে নেবে না। দেখ, আমি যদি একটা আনম্যারিড মেয়ে হতাম ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু সেটা তো নই। আমি একটা বিবাহিত মেয়ে, যাকে তুই বিয়ে করবি ভাবছিস। তোর মা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তোর মা মনে মনে একটা অন্য মেয়েকে ঠিক করে রেখেছে তোর বউ হিসেবে। আরে সেটা কি আমার দোষ? আমি কি বলেছি তোর দোষ?
তাহলে আমার ভালোবাসার কি হবে? তোমরা কিছু বলো না, তোমরা কেন চুপ করে রয়েছো? কি বলবো বলো, আমরা তোকে অনেক বুঝিয়েছি, বহুবার বুঝিয়েছি। ও যদি না শোনে তাহলে তো আমাদের কিছু করার নেই। আর এখন যে কথাটা বললো তার উপরে তো কিছু বলাই যায় না। ও তো পরিষ্কার বলেই দিল যে ওর প্রাইভেট ব্যাপারে আমরা যেন কোনোভাবেই নাক না গলাই। শোন শিমুল, এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। যেরকম যেরকম তুই চাস তো আমি বিয়ে করে নি? আমি কিন্তু বলছি শিমুল, আমি সত্যি করে বিয়ে করে নেব। আমি তো সেটাই চাইছি। ভয়ঙ্কর ভাবছিস কেন তুই? আমি তো চাইছি, এই পরিণতিটাই চাইছি, আমি করে নেবি। শিমুল, আমি কিন্তু শেষবারের মতন করে বলছি তোকে, আমরা না কোনো লড়াইয়ের মাঠে দাঁড়িয়ে নেই রে শতদ্রু, যে তুই বন্দুক হাতে আমাকে শেষবারের মতো প্রশ্ন করবি আর আমি বাঁচার জন্য সেই উত্তর দিয়ে যাব। তুই যদি মনে করিস তুই কাউকে বিয়ে করবি, তুই অবশ্যই করতে পারিস। আমি তোকে আগেও বারণ করিনি, এখনো বারণ করছি না। দেখ, তুই এতদিন আমার জন্য অপেক্ষা করেছিলি, সেটা যেটা তুই করেছিলি তোর মন থেকে করেছিলি। আমি কিন্তু তোকে একবারও বলিনি আমার জন্য অপেক্ষা কর। শিমুল, আমারও তো একটা লাইফ আছে, আমি তো সারা জীবন এইভাবে থাকতে পারবো না। আমাকেও তো লোকজনের কথা শুনতে হয়, আমি তো সেগুলো অস্বীকার করতে পারবো না। শোন না, তুই সবার কথা শোন, তোকে তো কেউ বারণ করেনি। বুঝে নে না নিজের জীবনটাকে, আমি তো বলছি তোকে। তারপরেও কেন তুই আমাকে অ্যাকিউজ করিস? এসব কথা বলার জন্য তুই আমার কাছে বারবার ছুটে আসিস। শিমুল, তোর হাজবেন্ডের সাথে তোর ডিভোর্স হয়ে যাচ্ছে, তোর সামনে সে আরেকটা মেয়েকে বিয়ে করছে, তাও তুই ওই বাড়ি ছেড়ে বেরোতে পারছিস না। আসলে কি বলতো, তুই তোর শাশুড়ি এবং ননদকে ছেড়ে ওই বাড়ি থেকে বেরোতে চাস না। যদি চাইতিস এতদিনে বেরিয়ে আসতিস, তুই চাইছিসই না। পুতুল দি, সবাই মিলে এরকম আটকে থাকলে কি করে হবে বলো তো? লোকে কি বলবে? যাও না গো, তোমরা নিচে যাও না। এই তুতুল, পুতুল দিকে নিয়ে নিচে যাও। পুতুল দি, ভাইয়ের আশীর্বাদ হচ্ছে না? এই তুতুল, দাদার আশীর্বাদ হচ্ছে। এরকম করছো তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আর এখানে থাকবো। মন থেকে একদম ইচ্ছে করছে না বৌদি ভাই। ইচ্ছে না করলেও সবই তো করতে হচ্ছে, বলো। সবই তো করবে। বরযাত্রী যাবে, বিয়ে হবে, বউকে বরণ করে ঘরে তোলা হবে, সেখানে আশীর্বাদটুকু বাদ থাকবে কেন? কি গো বিপাশাদি, যাও না গো সবাই মিলে নিচে। কি আশ্চর্য, এবার কি তুই এক্সপেক্ট করছিস যে আমরা সবাই নিচে যাব আশীর্বাদ দেখতে? তোকে কাল বলিনি আজকে এখানে এসেছি শুধুমাত্র তোর পাশে থাকবো বলে? পরাগের আশীর্বাদ দেখতে আসিনি। আমার পাশে থাকার কি আছে বলো তো তোমাদের? আমি কি একবারও তোমাদের বলেছি আমি খারাপ আছি, আমার পাশে থাকো? দরকার নেই তো, যাও না তোমরা। পরাগের জন্য না হয় মন খারাপ করছে না, এটা মানলাম, কিন্তু জীবনটা যে অন্যরকম হয়ে গেল সেটার জন্য মন খারাপ করছে না তোর? আমি বলবো इसके लिए শিমুল খুদই জিম্মেদার আছে। ঠিকই বলেছ, আমি তো দায়ী, যা হচ্ছে সবকিছুর জন্য দায়ী আমি। এই কথাটা বারবার বলার আর দরকার নেই। শতদ্রু বিয়ে করবে, আর বিয়ে করে ও খুব সুখী হবে। ওর সাথে তো আগেও আমার ছাড়াছাড়ি হয়েছে। আমি ওকে বিয়ে করতে বলেছিলাম, ও দিল্লি চলে গেছিল, আমি ওর কাছে প্রায়োরিটি ছিলাম না। তারপরে আবার যখন ওর সাথে আমার ইউনিয়ন হলো, তখন তো আমি বিবাহিতা। এই সমাজ, লোকজন নানান কথা বলেছে, সবই তো জানো। দুঃখের কথা কি জানো? ওর মা যে কথাগুলো আমাকে বলেছে, আমাকে যেভাবে অপমান করেছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে শতদ্রু কি করলো? ও তো উচিত ছিল বলো প্রতিবাদ করা, ও তো সেটা করেনি। শতদ্রু না ওর মায়ের উপর খুব দুর্বল, ওর মাকে খুব ভালোবাসে, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো হওয়া উচিত। তাই শতদ্রুর সাথে যদি আমার সম্পর্কটা থাকে, সেখানে শতদ্রুর অবস্থা না স্যান্ডউইচের মতো হবে আমার আর ওর মায়ের মাঝে পড়ে, সেটা আমি চাই না। ওর মা যেভাবে আমাকে অপমান করেছে, আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না বিপাশাদি। শতদ্রু কি বলেছে তখন? শতদ্রু বলেছে
যে তোকে নিয়ে আমি আলাদা থাকবো, পরে যখন মা সবটা মেনে নেবে তখন ও বাড়িতে চলে যাবে। কই এই কথা তো একবারও বলেনি। ও আমার সাথে আমাকে নিয়ে আলাদা থাকবে আর মায়ের প্রতি সমস্ত কর্তব্য করবে। ওই ভদ্রমহিলার সাথে আর যাই হোক আমি থাকতে পারবো না, সম্ভব নয়। কি দরকার বলো তো শুধু শুধু অশান্তি বাড়ানো? আমি চাই না আমার জীবনে আর কোনো কমপ্লিকেশন আসুক। আর শুনলে না শতদ্রু কি পরিষ্কার করে বললো, হ্যাঁ বিয়ে করবে ও। সেটাই তো স্বাভাবিক, ওর তো বিয়ে করাই উচিত। আর আমি এটাও জানি জানো, বিয়ে করে খুব সুখী হবে, খুব সুখে থাকবে। আর আমিও মন থেকে এটাই চাই। আপনি যাতে স্বচ্ছন্দ আপনি সেটাই করবেন। তোমরা আমি বারণ করছো কেন? আজ মেয়েটার কি কষ্টের দিন এটা তো আমি বুঝতে পারছি। বনিবানা থাকুক বা না থাকুক, স্বামী স্ত্রীর একটা সম্পর্ক তো ছিল। দিদি, শিমুল মাকে আমার আশীর্বাদ জানাবেন, ওকে এখানে আসার দরকার নেই। আপনি আপনি কথাগুলো বললেন তাই বলি, আমার বৌমা না ওই এতদিন ধরে বাঁদরের গলায় মুক্তোর মালা হয়ে ঝুলছিল। তো এখন সেই মুক্তোর মালা হওয়া থেকে সে মুক্তি পেয়েছে। কেননা আমার বৌমার পাশে তো আমার ছেলে কোনোদিন দাঁড়াতেই পারতেন না। আর এই মুক্তি পেয়েছে বলে তার তো প্রশ্ন নেই, কষ্ট পাওয়ার কোনো প্রশ্ন নেই। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আপনারা বোধহয় একটু যেচেই আপনাদের মেয়েটাকে সেই বাঁদরের গলায় ঝুলতে দিচ্ছেন। অবশ্য আমি জানি না আপনাদের মেয়ের বাঁদরের গলার মতন উপযুক্ত কিনা, হয়তো সেরকমই সেসব আমি জানি না। সে আপনাদের বিচার বিবেচনার ব্যাপার, বলতে পারবো না। মা, আমরা তো এখানে এক্ষুনি এই আশীর্বাদের অনুষ্ঠানটা শুরু করব, তাই তুমি তোমার ভাষণগুলো দয়া করে বন্ধ করো। খবরদার! কে কার পেটে হয়েছে? আমার পেটে তুমি হয়েছো না তোমার পেটে আমি হয়েছি? আমার পেটে আমি তোমায় ধরেছিলুম বলে আজকের এই পৃথিবীর আলো জল দেখতে পাচ্ছ। কষ্ট করে বড় করেছিলুম বলে এইখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো। খবরদার বলে দিল, আমি যখন কথা বলবো তার মধ্যে একেবারে কথা বলতে আসবে না, তাইলে কিন্তু ফল ভালো হবে না। আমি জানতাম, ভালো করেই জানতাম এই বাড়িতে এই ধরনের ঘটনাই ঘটবে। সেই কারণে আমি বলেছিলাম, প্রতীক্ষা তোমাকে আমি বলিনি? তোমাকে বলেছিলাম এই অনুষ্ঠানটা এই বাড়িতে না করে বাইরে কোথাও করতে। কেন বলো তো দাদা, আমি অনুষ্ঠানটা বাইরে কোথাও করব? আমাদের এত বড় বাড়ি থাকতে বাইরে কোথাও কেন করব? যার ইচ্ছে হচ্ছে না সে আসবে না। মার যদি একান্তই আপত্তি থাকে মা আসবে না। বলি সে কথা তুমি বলার কে? হ্যাঁ, কে? আমি এ বাড়ির বউ। তুমি তোমার ছেলেকে সবার সামনে বাদর বলছো, তুমি তোমার ছেলেকে তার শ্বশুরবাড়ির লোকজনের সামনে ছোট করছো, আর আমি কোনো কথা বলতে পারবো না? এটা তো হয় না মা। আর এই মেয়েটা, হ্যাঁ, ওর মন খারাপ করে না? ওর মনে কষ্ট হয় না? আর সেটা তুমি একটুও বুঝতে পারো না? আমি ভাবতেই পারি না। আমি শুধু দেখতে চাই যে কতদিন টেকে এই গলায় গলায় ভাব, কতদিন টেকে? আজীবন টিকবে মা, আজীবন টিকবে। আর এই মেয়েটাকে না আমি এখন থেকে চিনি না, ছোট্ট থেকে চিনি। আর ও শিমুল নয় যে ওর সঙ্গে কোনো দরদ তৈরি করা যাবে না। ওর সঙ্গে ঘর করলে বুঝতে পারবে যে প্রিয়া কেমন আর তোমার এই শিমুল কেমন। শোনো, আমি যদি তোমাকে জড়িয়ে না ধরতাম না, এই যে বাড়িতে সবাইকে দেখতে পাচ্ছ সবার গায়ে আগুন লাগতো, শুধু তোমার গায়ে আগুন লাগতো না। বুঝতে পারছি তোমার খুব আনন্দ হচ্ছে, স্বাভাবিক, বরের আশীর্বাদে এসেছো। নিশ্চয়ই এমন কিছু করেছো সেই কারণে গায়ে আগুনটা লেগেছে, সাবধান হওনি। একা না শুধু তোমার জীবনটা ম্যাসাকার হতো না, এই গোটা বাড়িটা ম্যাসাকার হয়ে যেত। যাই হোক,
এবার দূরে বসে স্বামীর আশীর্বাদ দেখো। ভাগ্যিস আমার বউ ছিল। তোমার লাগে না তো? না মা, মা সত্যি কথা বলতে কি আমি এই অনুষ্ঠানে হয়তো আসতাম না, তোমার চিৎকার শুনেই আমি এসেছি। দেখুন দাদা, দেখুন আমি কথাগুলো সত্যি বলেছিলাম কিনা মিলিয়ে নিন। এইরকম লক্ষ্মীমন্ত বউ আমার, তাকে ছাড়া আমাদের চলে কি করে বলুন দেখি? আরো একটা কথা আছে দাদা, আমি কি বলি জানেন তো, মানুষকে না ওই কাঁচ আর হিরে এই দুটোর মধ্যে পার্থক্য করতে জানতে হয়। আর যারা সেই পার্থক্য করতে পারে না, তাদের জীবনে কখনো দুর্গতির শেষ নেই, কখনো না। মাগো, আজ তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। তোমার জন্য আমার মেয়েটা আজ প্রাণে বাঁচলো। দেখুন, আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এটাই করতো। আমি আগে পৌঁছেছি তাই আপনার মেয়েকে বাঁচাতে পেরেছি। তবে আপনার মেয়েকে একটা কথা বলে দেবেন, আনন্দর সাথে সাথে ভেতরে একটা উচ্ছ্বাস তৈরি হয় ঠিকই, কিন্তু সবসময় না সেই উচ্ছ্বাসটা প্রকাশ করতে নেই। সেটা প্রকাশ না করাই মঙ্গল। এই কথাগুলো বলছি বলে আবার আপনার মেয়ে না ভেবে বসে যে আমি তাকে হিংসে করছি না, আমি কাউকে হিংসে করছি না। আমি এই কথাগুলো বলছি কারণ চোখের সামনেই তো দেখতে পেলেন কত বড় একটা বিপদ ঘটে যেতে পারত। যাই হোক, আশা করছি আমার এই কথাগুলো আপনাদের শুনতে খারাপ লাগলো না। আর দেরি করবেন না মা, আর দেরি করো না, আশীর্বাদের অনুষ্ঠান শুরু করো। কাকিমা এলো আধার ঘিরে মাস্টার পুতুল দি, তুমি চুপ করলে? আসলে আসলে কি জানেন, আমার তো অনেকগুলো কনসাইনমেন্ট আছে, তাই টাইম খুব শর্ট। ও যদি এখানে এসে ক্লাস করতো তাহলে খুব ভালো হতো, মানে সবার সঙ্গে মিশতে পারতো, সোশ্যালাইজেশন হতো, ওকে শেখানোটাও সহজ হতো। একা শেখার থেকে সবার সঙ্গে বসে যদি শেখে তাহলে। বাবু, তোমার বচন তোমার কাছে রাখো, বুঝলে? খালি তখন তো বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে। তোমার ভাষণ আমি শুনতে চাই না। আমাকে যদি পড়াও, আমার বউ তোমাকে অনেক টাকা দেবে। আমার জন্য আমার বউ অনেক টাকা রেখেছে। আমাকে যে পড়াবে সেটা বিনিময়ে অনেক টাকা পাবে। তুমি আমাকে পড়ালে তোমার লাভ, নাহলে তো আমার কিছুই না,
বাচ্চাটারে তো আর কাকের অভাব হয় না গো। তাহলে যে পড়াবে সে অনেক টাকা পাবে, বুঝতে পেরেছো? পুতুল দি, তোমাকে আমি বাড়ি থেকে কি শিখিয়ে এনেছি? হ্যাঁ, বেশি কথা বলবে না, বেশি কথা বলবে না, তাও তুমি কথা বলে চলেছো। তুমি যদি নিজেই এত কথা বলবে তাহলে আমাকে সঙ্গে নিয়ে এলে কেন? তুমি একা একাই কথা বলতে পারতে, আমার তো আসার দরকার ছিল না। বাবা, তোর দেখছি খুব গায়ে লাগছে কেন রে? ওকে তো আজকে প্রথমবার দেখলি, এত তো গায়ে লাগছে কেন শুনি? ও যদি পায় তাহলে পয়সা পাবে, আমার বিনা পয়সা কাজ করাবো? বেশি বেশি দর দিচ্ছিস একেবারে। বলছিলাম আপনি না প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না, আমার না নিজেরই সত্যি খুব খারাপ লাগছে। আগে আমি দেখবো তুমি কেমন টিচার, তারপরে আমি সবকিছু বিচার করে দেখবো। আগে থেকে এত কথা আমি বলতে পারছি। একবার গাছে না উঠতেই এক কাটি। পুতুল দি, এসব কি কথা হচ্ছে বলো তো? তুমি কিন্তু আমাকে খুব অপ্রস্তুত করছো। আমি যদি আর কোনোদিনও তোমাকে কোথাও নিয়ে আসি। সবারই করছে গো, আমাকে নিয়ে আসতে হবে না তোকে কোথাও। বেশি বেশি একেবারে এইসবে দেখলো, এখনই একেবারে বরফ গলে একেবারে জল হয়ে গেছে। এত এত তোর এরকম করে কথা বলে কি আছে? এতক্ষণ না আমাদেরকে এখানে অপেক্ষা করে রাখলো, আমাদের কোনো মান সম্মান নেই গো। হ্যাঁ, আমি যে এখন এখানে চুপ করে বসেছিল, উনি যে আসছিলেন না, তার বুঝি কোনো সম্মান নেই গো? তোর বুঝি কোনো হায়া লজ্জা নেই গো? হ্যাঁ, খালি বড় বড় কথা বলতে এসেছে। দেখেছে যে একটা ছেলে মানুষ পড়াচ্ছে, অমনি খালি ননদটাকে ওদিকে ঠেলে দেওয়ার চেষ্টা। নিজেটা তারপরে দানা মেলে উড়ে বেড়াবে, আর ননদটাকে খালি এদিকে ঠেলে দেবে। ননদের জন্য তোমার আর কোনো কাজই করতে হবে না। বুঝতেই তো পারছেন, ওর কথা না কোনো মাথা মুন্ডু নেই। ওর কথা প্লিজ ধরবেন না। ঠিক আছে, তাহলে আপনি আপনার বাড়ির ঠিকানাপত্র রেখে যান। আর ফোন তো আছে, আমি ফোন করে নেব। ফোন করে বাড়ির ঠিক লোকেশনটা আমি জেনে নেবো আপনার থেকে। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনাকে ঠিকানাটা পাঠিয়ে দেব, কিন্তু ফোনে যদি আপনাকে আমি ডিরেকশনটা বলে দিই না, আমার বাড়িতে যেতে সুবিধে হবে। তা কবে যাওয়া হচ্ছে শুনি একটু? রোববার? রোববার দিন ঠিক আছে তো? মানে তোমার কোনো অসুবিধা নেই তো? বাবা, আর কি অসুবিধে? আমাদের কিবা দিন কিবা রাত। আমি বাড়ি কত আবেশ কাচারিতে যাই যে আমার আবার সময় অভাব হবে। আগে তবু একটুখানি পাড়া বেড়াতুম, এখন বাড়িতে বসার পর থেকে তো আমার পা বেরিয়ে পড়ে দিয়েছে, কোথাও যেতে দেয় না। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে যখন পড়াতে যাবে না, তখন কিন্তু খালি গিয়ে যাই যাই করলে চলবে না, বুঝতে পেরেছো তো? অনেকগুলো টাকা নেবে তুমি, তাই মন দিয়ে পড়াতে হবে আমাকে, ঠিক আছে? মন দিয়ে পড়াশুনো করাবে আমাকে। আমার যে পড়তে ইচ্ছে না করে, তাই তুমি আমার সাথে গল্প করবে, ঠিক আছে? আর যদি আমার গল্প করতে ইচ্ছে না করে, তাহলে তুমি আমার সাথে খেলা করবে। আর তুমি ডাঙ্গুলি খেলতে পারো? ডাঙ্গুলি? যা বাবা, ডাঙ্গুলি খেলার নাম শোনোনি? হায় কপাল আমার। ঠিক আছে, তুমি গাড়ি খেলতে পারো? গাড়ি? আচ্ছা, ছুকিত কিত খেলতে পারো? ছুকিত কিত? তুমি একদম চিন্তা করো না, আমি সব খেলা শিখে নেবো। ঠিক আছে, দেখবো আমি কত তাদের খেলা শিখে নিতে পারে। তবে তার আগে আমি তোমার কাছ থেকে গান শিখতে চাই, গান গাওয়া। ঠিক আছে, আমি গান শেখাবো তোমাকে। বাবা, আমি এখন বাড়ি যাই, আমার খুব খিদে পেয়েছে। আমি বাড়ি যাই, তাও সব দেখা যাবে। বুঝতে পারছিলে বাপু যে কে কার মাস্টার মশাই? চুমুল, দাদা কাজ করবি, শোন, যখন মাস মাইনেটা দিবি না, তখন হাফ মাইনেটা আমাকে দিয়ে দিবি। তুলদি, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, চলো এবার। ঠিক আছে। বলছি, আপনার সাথে তো কমার্শিয়াল কোনো কথাই হলো না। আসলে ওর সামনে না আমি এসব কথা বলতে চাই না। দেখুন, আমি কমার্শিয়াল কাজটা করি, কমার্শিয়ালি কাজটা করতে চাই, সেই জন্য কিন্তু এই কাজের দায়িত্ব নিয়ে নিই।
হ্যাঁ টাকার দরকার সবারই, সেটা সেটা খুবই সত্যি কথা, কিন্তু কিন্তু জানেন যখন একটার পর একটা কেসে একটু 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 করে উন্নতি আসে না, তখন মনে এতটা শান্তি হয়, আমি আপনাকে আপনাকে বলে বোঝাতে পারবো না। না না, আমি বুঝতে পারছি, একদম বুঝতে পারছি। আমি আপনার ব্যাপারে না সব খোঁজ খবর নিয়েই তবে এসেছি। আপনি আসবেন তো? আমি কিন্তু খুব আশা নিয়ে থাকলাম। নিশ্চয়ই আসবো, আপনি চিন্তা করবেন না। আমি আমি রবিবার তাহলে আসছি। হ্যাঁ, আমি আপনার সঙ্গে ফোনে কথা বলে নেবো, অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন 10টার সময় আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। টাঙ্কু আসছি। আচ্ছা, আমি কিন্তু পরের বার তাহলে তোমার জন্য মিষ্টি রেখে দেবো, কেমন? তোমার এখানে বলুন মিষ্টি খেতে কে আসবে শুনি? হ্যাঁ, তার আমার গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে না, পয়সা করতে হবে না। তা থেকে তুমি একটা কাজ করবে, আমাদের বাড়িতে যখন তুমি যাবে তুমি তখন মিষ্টি নিয়ে যাবে, মনে করো মিষ্টি নিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। আসি, নমস্কার। দেখো শতদ্রু, তুমি একদম সংকোচ করো না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভীষণ লজ্জা পাচ্ছ। না না, লজ্জা পাবার কি আছে? লজ্জা পাবার তো কিছু নেই। ও এইরকমই ছিল কাল, চুপচাপ একটু শান্ত ধরনের, মেয়েদের দেখলে ভীষণ লজ্জা পায়, কোনোদিন মেয়েদের মুখের দিকে তাকায়নি পর্যন্ত। তাই তো বলি, অনেক কষ্ট করে আমি ছেলে মানুষ করেছি। এরকম একটা ভালো বউ না এলে হয়? সেদিক থেকে কিন্তু আমি খুব ভাগ্যবতী, কারণ আমার রূপরেখার মতো একটা মেয়ে ঘরে আসছে, সর্বগুণ সম্পন্না। আচ্ছা, আজকালকার দিনে এরকম মেয়ে হয় নাকি? কত গুণ আছে মেয়েটার। সে আপনাদের আশীর্বাদ। আপনারা বসুন, হ্যাঁ, আমি মেয়েকে নিয়ে আসছি। তারপর তোমার কাজকর্মের কি ব্যাপার? তুমি কি এখানেই থাকছো নাকি বাইরে যাওয়ার কোনো ব্যাপার আছে? দেখুন, আমি তো চাইলে বাইরে যেতেই পারি। ইনফ্যাক্ট আমি তো দিল্লিতেই ছিলাম, তারপর অনেক কাঠখড় পুড়িয়ে আমি কলকাতায় পোস্টিং নিয়েছি, মা এখানে একা আছেন বলে। তবে এখন আর এরপরে বাইরে যাওয়ার ইচ্ছে খুব একটা নেই। সেটা হলে তো ভালোই হয়। দেখো, আমার মেয়ে তো চাকরি করে, ও তো বাইরে যেতে পারবে না, আর বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা থাকবে না, সেটা আমাদের না একেবারেই পছন্দ না। ঠিকই বলেছেন, সংসারের বাঁধন তৈরি হবে কি করে ওরা যদি একসঙ্গে না থাকে? আমার দাদাকে দেখে এরকম লাজুক লাগছে, কিন্তু ও খুব সংসারী, ও কিন্তু খুব কেয়ারিং। দেখুন, আমাদের তো বাবা নেই, মা সবটাই দাদা দেখে। আপনারা একদম চিন্তা করবেন না, ও মেয়েকে দেখে শুনেই রাখবে। ও খুব দায়িত্বজ্ঞান সম্পন্ন। সেরকমই তো চাই আজকালকার দিনে। আমার মেয়ের কি আর এমন চাই? ও নিজে পড়াশোনা করেছে, চাকরি বাকরি করে, ওর তো এমন কিছু চাহিদা নেই। একটু দেখে শুনে রাখা, একটু যত্ন আত্তি করা, একটু ভালো ব্যবহার করা, এই তো, আর কি। আয় মা, আয় আয় মা, আয় আয়। তোমার সঙ্গে আলাপ করে দিই সবার। হ্যাঁ, অবশ্য তুমি তো ওদের বাড়িতে গেছো, নতুন করে আলাপ করার তো কিছুই নেই। ভালো আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? তবে এখন থেকে আমি কিন্তু আরো বেশি ভালো আছি। কেন জানো? বুঝতে পারছো না? তুমি আমাদের বাড়ি আসবে তাই। কাকিমা ভালো আছো?
আরে কি হলো? ওয়ান্ডারফুল, আপনি তো খুব ভালো নাচছিলেন, থামলেন কেন? আর পুতুল পুতুল তো খুব ভালো গান গায়। পুতুল কি গান শেখে? না বাবা, ও ছোটবেলায় শিখতো, তারপরে তো আর পারলুম কই, আর পারিনি। মা কি হচ্ছে সব? মা কি হচ্ছে? বাইরের থেকে লোকজন ডেকে এনে আমাদের বাড়িতে নাচ গানের আসর বসেছে। আচ্ছা এটা ঠিক কি ধরনের বাড়ি বলো তো মা? এটা কি কোনো গৃহস্থ বাড়ি? আচ্ছা সারাক্ষণ এরকম দুমদুম করে আওয়াজ হচ্ছে, আমার একটা মাত্র ছুটির দিন, সেই ছুটির দিনও তোমরা যদি বাড়ি মাথায় তোলো, আমি কোথায় যাবো বলো তো? কি করে নিজের কাজে কনসেন্ট্রেট করব? এইখানে নাচ হচ্ছে, তাতে ওই ওপর তলায় তোমার কাজ করতে অসুবিধে হচ্ছে, তাই তো? শোনো মা, এসব এখানে হবে না, এসব বন্ধ হোক।